নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে স্পোর্টস টুডে, আর শুরুতেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। এবার ঘরে ফেরা বঙ্গকন্যার, তাকে স্বাগত জানিয়েছেন গোটা শিলিগুড়ি। শুধু তাই নয়, শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি। অক্ষর ওয়াশিংটনের সুন্দর বোলিং। চতুর্থ টি-20তে অজিদের হারিয়ে সিরিজে এগোল ভারত। 5 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আক্ষেপ থেকেই জাতীয় দল ছাড়ছেন সুনীল, জানিয়ে দিলেন ক্লাব ফুটবল ছাড়ার দিনক্ষণ। ফেডারেশনের কার্যকরী কমিটি থেকে পদত্যাগ করলেন বিজয় বালি। শুধুই কার্যকরী কমিটির সদস্য না, একই সঙ্গে ফেডারেশনের কম্পিটিশন কমিটি চেয়ারপারসনও ছিলেন। সেই দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন তিনি। প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। এবার ঘরে ফেরা বঙ্গকন্যার, তাকে স্বাগত জানিয়েছে গোটা শিলিগুড়ি। শুধু তাই নয়, শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। এবার ঘরে ফিরেছেন বঙ্গকন্যা, তাকে স্বাগত জানাতে ইতিমধ্যেই উৎসবে মাতোয়ারা গোটা শিলিগুড়ি। 12:30 বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছিলেন রিচা। শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারের সঙ্গে একটি হুডখোলা গাড়িতে শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। পরের দিন অর্থাৎ শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সিএবি। আগেই জানা গিয়েছিল সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসেবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবির। এর আগে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও এমন উপহার দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেটের আরও এক নক্ষত্র ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে। রিচাকে যে সোনার ব্যাট দেওয়া হবে, সেখানে সই থাকবে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামীর। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে সংবর্ধনা অনুষ্ঠানে। শনিবার সিএবির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। অনুষ্ঠানে থাকবেন সিএবির প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। শুক্রবার শিলিগুড়ি ফিরছেন রিচা। বাগডোগরা বিমানবন্দরে নামবেন বিশ্বজয়ী। তাকে স্বাগত জানাতে জমকালো আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় পতাকা লাগিয়ে হুডখোলা জিপে বিমানবন্দর থেকে বিশ্বজয়ীকে বাড়িতে আনবেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, বাড়ি থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত রেড কার্পেট পেতে গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর মঞ্চে নাগরিক সংবর্ধনা, বিশেষ সংবর্ধনা দেবে শিলিগুড়ির পৌরসভাও। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে রিচাকে পুলিশের চাকরি প্রস্তাব দেওয়া হয়েছে। রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানিয়েছে, রাজ্য সরকারের তরফে রিচাকে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার একটা প্রস্তাব এসেছে। কি চাকরি, কি পদ, সেটা এখন অজানা। এই প্রস্তাব রিচা গ্রহণ করবে কিনা তা জানা নেই এখনো। তবে ছোটবেলা থেকেই সেনা ও পুলিশে আগ্রহী ছিলেন বিশ্বজয়ী ব্যাটার রিচা ঘোষ। হাই নিউজ নেটওয়ার্ক। অক্ষর ওয়াশিংটনদের সুন্দর বোলিং। চতুর্থ টি-20তে অজিদের হারিয়ে সিরিজে এগোল ভারত। 5 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। হাতে পুঁজি ছিল মোটে 167 রান। আজকের দিনে টি-20 ক্রিকেটে মোটেই বিরাট কিছু না। সেই স্বল্প পুঁজি নিয়েই গোল্ড কাস্টে অনবদ্য বোলিং করলেন ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, শিবম দুবেরা, যার সুবাদে চতুর্থ টি-20 ম্যাচ এক প্রকার অনায়াসেই জিতে নিল ভারত। সূর্যরা জিতলেন 48 রানে। এই জয়ের ফলে 5 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। কুইন্সল্যান্ডে ভারতের দেওয়া 168 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি অজিরা। প্রথমে উইকেটের জুটিতে তারা তোলে 37 রান। দ্বিতীয় উইকেটের পতনের সময় অজিদের স্কোর ছিল 67 রান। সেখান থেকে খেলা পুরো ঘুরিয়ে দেন ভারতের স্পিনাররা। যোগ্য সঙ্গত করেন মিডিয়াম পেসার শিবম দুবেও।
আসলে গোল্ড কাস্টের এই পিচের গতি অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় কম। বল অনেক সময় ব্যাটে আসতে সমস্যা হচ্ছিল। পিচের এই মন্তরতাকেই কাজে লাগালেন ভারতীয় বোলাররা। মন্তর পিচে রানের গতি বাড়াতে গিয়ে উইকেট দিয়ে গেলেন একের পর এক অজি ব্যাটাররা। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে গেল মাত্র 119 রানে। অস্ট্রেলিয়ার শেষ 5 ব্যাটারের কেউ 2 সংখ্যার রানে পৌঁছাতে পারেননি। ভারতীয়দের মধ্যে 3টি উইকেট পেলেন ওয়াশিংটন সুন্দর, 2টি করে উইকেট পেলেন অক্ষর, শিবম। হর্ষদীপ, বুমরা, বরুণ সকলেই পেলেন 1টি করে উইকেট। ভারত জিতল 48 রানে। কুইন্সল্যান্ডে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া তোলে 167 রান। প্রথম 3 ম্যাচে একেবারেই ছন্দে পাওয়া যায়নি শুভমান গিলকে, যাতে অসন্তুষ্ট কোচ গম্ভীর। চতুর্থ টি-20 শুরুতে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেনকে নিয়ে আলাদা ক্লাসও করান, যার ফল 39 বলে 46 রানের ইনিংস। টি-20 ক্রিকেটে 117 স্ট্রাইক রেট আহামরি না হলেও এই পিচে গিলের এই ইনিংসই মহার্ঘ প্রমাণিত হল। অন্যদের মধ্যে অভিষেক শর্মা 21 বলে 28, শিবম দুবে 18 বলে 22, সূর্যকুমার যাদব 10 বলে 20 করলেন। শেষ দিকে অক্ষর প্যাটেল 11 বলে 21 রান করেন। তাতেই 167 রানের সম্মানজনক স্কোরে পৌঁছায় ভারত। সেই পুঁজি নিয়েই অজি বধ করলেন অক্ষররা। হাই নিউজ নেটওয়ার্ক। মাত্র 4 মাস পরেই বিক্রি হয়ে যাবে আরসিবি। সূত্রের খবর, ইতিমধ্যেই দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই আশাবাদী বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস। তবে দল বিক্রির প্রক্রিয়া চলাকালীনই আইপিএল নিলামে অংশ নেবে আরসিবি। মাত্র 4 মাস পরে বিক্রি হয়ে যাবে আরসিবি। সূত্রের খবর, ইতিমধ্যে দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী বছর মার্চ মাসের মধ্যে বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে আশাবাদী বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস। তবে দল বিক্রির প্রক্রিয়া চলাকালীনই আইপিএল নিলামে অংশ নেবে আরসিবি। 18 বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফির অমৃত স্বাদ এবারই পেয়েছে আরসিবি। গত বছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবির নারী ব্রিগেড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয়। আইপিএল এর মালিকানা বদল হচ্ছে। বর্তমান মালিক চাইছে অন্য কারোর কাছে আরসিবির পুরুষ এবং মহিলা দুটো দলই বিক্রি করে দিতে। ইউনাইটেড স্পোর্টসের তরফে বলা হয়, সংস্থার লাভের 8.3% আসে এই 2 ক্রিকেট দল থেকে। সহজ কথায়, তাদের কাছে এখন আর অপরিহার্য নয় আরসিবি। সেই কারণে বিরাট কোহলিদের দল বিক্রি করতে চাইছে তারা। বিক্রির জন্য $200 মিলিয়ন দাম রাখা হয়েছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় 17,000 কোটি টাকা। এই বিপুল অর্থ ব্যয় করে কে আরসিবি কিনবে সেই নিয়ে একটা আশঙ্কাও তৈরি হয়েছে। শোনা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্লেজার পরিবারের সঙ্গে ইউনাইটেড স্পিরিটসের কথা হয়েছে। উল্লেখ্য, এই গ্লেজার পরিবারের মালিকানায় থাকা সবচেয়ে প্রখ্যাত ক্লাবের নাম ম্যানচেস্টার ইউনাইটেড। গ্লেজার পরিবার ছাড়াও 2-1টা নাম আরও শোনা যাচ্ছে যারা আরসিবি কিনতে আগ্রহী, যেমন মহিন্দ্রা গ্রুপ, যেমন কোটাক গ্রুপ। কেপ্রে গ্লোবাল নামের এক প্রাইভেট ইকুইটি ফার্মও রয়েছে দৌড়ে। করোনা ভ্যাকসিন বানানো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া সিইও আদর পুনওয়ালা আরসিবি কেনার ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলেও একটা সময় শোনা যাচ্ছিল। পুনাওয়ালার সম্পত্তির পরিমাণ 2024 সালের হিসাব অনুযায়ী 13,60,000 কোটি টাকা। তাই তার পক্ষে আরসিবি কেনাটা কোনো ব্যাপারই নয়। শেষ পর্যন্ত কাদের দখলে যাবে বিরাট কোহলি স্মৃতি মান্ধানাদের দলের মালিকানা, সেই প্রশ্নই রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আক্ষেপ থেকেই জাতীয় দল ছাড়ছেন সুনীল। জানিয়ে দিলেন ক্লাব ফুটবল ছাড়ার দিনক্ষণ। কি বলছেন 42 বছর বয়সী এই ফুটবলার?
2024 সালে 19 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন সুনীল ছেত্রী, কিন্তু 1 বছরের মধ্যেই সিদ্ধান্ত বদল করে ভারতীয় দলে ফেরেন তিনি। অক্টোবরের একেবারে শেষে 42 বছর বয়সী ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করেছে বেঙ্গালুরু এফসি। 18 নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ। সেই ম্যাচে প্রাথমিক দলে রাখা হয়নি সুনীলকে। তাই প্রশ্ন উঠছে, তাহলে কি অবসর নিতে চলেছেন সুনীল? নিজেই খোলসা করেছেন সেই কথা। তাছাড়াও ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জানিয়েছেন ক্লাব ফুটবল ছাড়ার দিনক্ষণ। অবসর ভেঙে ফিরে আসা সুনীলকে খেলানো হলেও এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আর কোনো সুযোগ নেই ভারতীয় দলের সামনে। তবে খালিদ জামিল ভারতীয় ফুটবল দলের কোচের পদে বসার পর থেকেই সুনীলের বিকল্প খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে বলে মনে করছে ফুটবল মহল। এই আবহে সংবাদ মাধ্যম সূত্রে খবর, এশিয়ান কাপে যোগ্যতা অর্জন পর্বে খারাপ ফলাফল করার জন্য অবসরের পথে সুনীল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, যদি এবারের আইএসএল জিতি তাহলে হয়তো দেশের জার্সিতে ফের মাঠে নামার সুযোগ পাব, কিন্তু 42 বছর বয়সে সেটা মোটেও সহজ কাজ নয়। এই মৌসুমে অন্তত 15টা গোল করে অবসর নিতে চাই আমি। উল্লেখ্য, প্রায় 1 যুগ আগে বেঙ্গালুরু এফসিতে সই করেছিলেন সুনীল ছেত্রী। অর্থাৎ 2013 সাল থেকে এখনো পর্যন্ত দক্ষিণী ক্লাবটির সঙ্গে নানান সুখ দুঃখের সাথে তিনি। তবে মাঝে 2 বছর মুম্বাই সিটি এফসিতে খেলেছেন, সেখান থেকে ফের বেঙ্গালুরুতে। তারপর থেকে টানা এই ক্লাবেই খেলেছেন আইএসএল এর সর্বোচ্চ গোলদাতা। সুনীলের সংযোজন, খালিদ স্যারকে আমার সিদ্ধান্তের কথা বলা কঠিন ছিল না। আমি যখন দেশের জার্সিতে প্রত্যাবর্তন করি তখন লক্ষ্য ছিল দেশকে এশিয়ান কাপে কোয়ালিফাই করানো। যদি কোয়ালিফায়ার না থাকতো তাহলে সম্ভবত আমি ফিরতাম না। এখন কোয়ালিফায়ার নেই, তাই হয়তো আমি আর ফিরব না। যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে যাওয়ার পর মনে হয়েছে এবার সরে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। যখন কোচকে কথা বলি তিনি বোঝেন, এতে আমি খুশি। আইএসএল এ 14 গোল করার পর সুনীলকে জাতীয় দলে ফেরার অনুরোধ করেছিলেন তৎকালীন কোচ মানোলো মার্কেজ। এই প্রসঙ্গে সুনীল বলেন, আইএসএল এর ফর্ম দেখেই আমাকে ডেকেছিলেন তিনি। আমিও কোয়ালিফায়ার রাউন্ডে খেলার জন্য উৎসাহিত হই। সুনীল হয়তো মনে করেছেন তিনি আর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ না, ফলে গুরুত্বহীন ম্যাচের জায়গা আটকে রাখার কোনো অর্থ হয় না। তার জায়গায় ভবিষ্যৎ প্রজন্মের কোনো স্ট্রাইকারকে খেলালেই ভারতীয় ফুটবলের জন্য ভালো। হাই নিউজ নেটওয়ার্ক। ফেডারেশনের কার্যকরী কমিটি থেকে পদত্যাগ করলেন বিজয় বালি। তিনি শুধুই কার্যকরী কমিটির সদস্য ছিলেন না, একসঙ্গে ফেডারেশনের কম্পিটিশন কমিউনিটির চেয়ারপারসনও ছিলেন। সেই দায়িত্ব থেকেও এবার তিনি পদত্যাগ করেন। ফেডারেশনের কার্যকরী কমিটির থেকে পদত্যাগ করলেন বিজয় বালি। তিনি শুধুই কার্যকরী কমিটির সদস্য ছিলেন না, একই সঙ্গে ফেডারেশনের কম্পিটিশন কমিটির চেয়ারপারসনও ছিলেন। সেই দায়িত্ব থেকেও পদত্যাগ করেছেন। তিনি দীর্ঘ পদত্যাগপত্র পাঠিয়েছেন সভাপতি কল্যাণ চৌবের কাছে। সেই চিঠিতে নিজের পদত্যাগের কারণ বর্ণনা করতে গিয়ে একাধিক অভিযোগ করেছেন ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণের বিরুদ্ধে। তার আচরণকে ফেডারেশনের প্রশাসনিক নীতির সম্পূর্ণ পরিপন্থী বলেও উল্লেখ করেছেন বালি। তার অভিযোগ, একটি প্রতিযোগিতায় ফুটবলারদের টিটব্লুথ পরীক্ষা করা হয়েছিল বেঙ্গালুরু ভিত্তিক এজেন্সি দিয়ে। সেই সংস্থা নিয়ে গত বছর বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকজন সদস্য উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার দাবি, একটি বয়সভিত্তিক প্রতিযোগিতায় 2 ফুটবলারের বেশি বয়স থাকলেও সত্য তাদের খেলতে অনুমতি দিয়েছিলেন কম্পিটিশন কমিটির চেয়ারম্যান সহ কার্যকরী কমিটির কোনো সদস্যের সঙ্গে আলোচনা না করেই। কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য বালির এই পদত্যাগে আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনিতেই এই মুহূর্তে চূড়ান্ত ডামাডোলে ভারতীয় ফুটবল। আইএসএল এর ভবিষ্যৎ কি? আদৌ আইএসএল বা আই লিগ হবে কিনা এইসব এখনো স্পষ্ট নয়। ফেডারেশনের এই কমিটি সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ চালানোর অধিকার পেলেও একই সঙ্গে কর্তারা রাজ্য সংস্থা এবং ফেডারেশনের পদে থাকতে পারবেন কিনা সেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এসবের মধ্যে বিজয় বালির পদত্যাগ
ভারতীয় ফুটবলে আলোড়ন তৈরি করবে সেটাই স্বাভাবিক। হাই নিউজ নেটওয়ার্ক। চূড়ান্ত হয়ে গেল সুপার কাপের নকআউট পর্বের দিনক্ষণ। তবে সুপার কাপের সেমিফাইনালে কোন 4 দল খেলবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। 1 মাস বিরতির পর সুপার কাপের নকআউট পর্বে খেলতে নামবে 4 দল। চূড়ান্ত হয়ে গেল সুপার কাপের নকআউট পর্বের দিনক্ষণ। তবে সুপার কাপের সেমিফাইনালে কোন 4 দল খেলবে তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, সুপার কাপের সূচি ঘোষণার সময় নকআউট পর্বের দিনক্ষণ বা ভেন্যু কোনোটাই জানানো হয়নি। তবে 1 মাস বিরতির পর সুপার কাপের নকআউট পর্বে খেলতে নামবে 4 দল। দিন কয়েক আগে মোহনবাগানের সঙ্গে ড্র করে সুপার কাপের সেমিফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল। একই গ্রুপে ছিল কলকাতার 2 প্রধান। ডার্বিতে নামার আগে 2 দলের পয়েন্টও সমান ছিল, কিন্তু ডার্বি গোল শূন্য ড্র হয়। গোল পার্থক্যে এগিয়ে থাকার নিরিখে সেমিফাইনালে জায়গা করে নেয় লাল হলুদ ব্রিগেড। এবার তারা নামবে সেমিফাইনালের যুদ্ধে। ইস্টবেঙ্গল ছাড়াও শেষ 4-এ জায়গা করে নিয়েছিল এফসি গোয়া। অন্যদিকে গ্রুপ সিতে অঘটন ঘটিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব এফসি। পেনাল্টি শুটআউটে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে ছিটকে দিয়ে তারা চলে গিয়েছে শেষ 4-এ। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে পাঞ্জাব। পাশাপাশি সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছে কেরালা ব্লাস্টার্স। শুক্রবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে। ওই ম্যাচে জিতলেও মুম্বাই সেমিফাইনালে উঠতে পারবে না, যদি না তারা 3 গোলের ব্যবধানে জেতে। আবার রাজস্থান ইউনাইটেড যদি 5 গোলের ব্যবধানে এসসি দিল্লিকে হারিয়ে দেয়, তাহলে রাজস্থান যাবে সেমিফাইনালে। সুপার কাপের 2টি সেমিফাইনাল খেলা হবে আগামী 4 ডিসেম্বর। ফতোরদা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। বিকেল 4:30টায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল পাঞ্জাব। সন্ধ্যে 7:30টায় গোয়ার বিরুদ্ধে খেলবে গ্রুপ ডি থেকে কোয়ালিফাই করা দল। সুপার কাপের ফাইনাল হবে 7 ডিসেম্বর ফতোরদা স্টেডিয়ামে। হাই নিউজ নেটওয়ার্ক। 2টি হাত নেই, কিন্তু পা দিয়েই লক্ষ্য পূরণ শীতল দেবের। প্রথম প্যারা আর্চার হিসেবে ভারতের স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের দলে সুযোগ পেলেন তিনি। জাতীয় ট্রায়ালে 3য় স্থান অর্জনের পর ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন প্যারিস প্যারা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী এই তীরন্দাজ। 2টো হাত নেই, কিন্তু পা দিয়েই লক্ষ্য পূরণ শীতল দেবীর। প্রথম আর্চার হিসেবে ভারতের স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের দলে সুযোগ পেলেন তিনি। জাতীয় ট্রায়ালে 3য় স্থান অর্জনের পর ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী এই তীরন্দাজ। দক্ষিণ কোরিয়ায় গত সেপ্টেম্বরে প্যারা আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নে একই দিনে সোনা, রূপো এবং ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এবার ভারতীয় এবেল বডিড দলে সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুকুটে নতুন পালক উঠল। জেদ্দায় আসন্ন এশিয়া কাপের স্টেজ 3-এর জুনিয়র দলে সুযোগ পেয়েছিলেন তিনি। এই প্রথম কোনো প্যারা অ্যাথলিট আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের দলে সুযোগ পেলেন। ফোকোমেলিয়া নামে একটি বিরল রোগে আক্রান্ত তিনি। এর ফলে 2টি হাত হারাতে হয়েছে তাকে। একটা সময়ে ক্রীড়াবিদ হওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন শীতল। সেই তিনি প্যারা অলিম্পিকে ভারতের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। 14 বছর বয়স থেকে তীরন্দাজে শুরু করেন জম্মু কাশ্মীরের এই কিশোরী। এর মাত্র 2 বছরের মধ্যে একাধিক দেশে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। পা দিয়ে তীর ছুঁড়ে গড়েছেন একের পর এক নজির। এবার ভারতীয় এবেল বডির দলে সুযোগ পাওয়ায় নতুন ইতিহাস শীতলের। জাতীয় দলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বাসিত তিনি নিজেও। উল্লেখ্য, চলতি বছরে প্রথম মহিলা বাহুহীন প্যারা আর্চার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজিরও গড়েছেন শীতল। সোশ্যাল মিডিয়ায় শীতল লেখেন, আমি যখন আর্চারি শুরু করি তখন থেকে ছোট্ট একটা স্বপ্ন ছিল, স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের সঙ্গে খেলব। সহজেই সাফল্য আসেনি, প্রথমে ব্যর্থ হয়েছি, কিন্তু প্রত্যেক ব্যর্থতা আমাকে শিক্ষা দিয়েছে। আজ সেই স্বপ্ন পূরণে আরও এক ধাপ আগিয়ে গেছি। শীতলের বয়স এখন 18। কাটরার শ্রীমাতা বৈষ্ণব দেবী শ্রাইন বোর্ড স্পোর্টসের কমপ্লেক্সে প্রশিক্ষণ নেন তিনি। সম্প্রতি শনিপাতে 4 দিনের ট্রায়াল অনুষ্ঠিত হয়। 60 জনের স্বাভাবিক ক্ষমতা সম্পন্নদের তীরন্দাজের সঙ্গে অংশ নিয়েছিলেন শীতলও। সেখানেই নিজের জাত চেনান তিনি।
11.75 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন শীতল দেবী। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন ধরনের খেলার খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে।